নমস্কার। আজ খুব দুঃখের সাথে বিস্ময়ভাবে আজকের এই ভিডিওটা বানাচ্ছি এবং অনুরোধ করব, আমি আগে বহু ভিডিও করেছি, কোনো দিন এই অনুরোধ আপনাদের কাছে রাখি না। আজকে অনুরোধ করব এই ভিডিওটা যারা যারা দেখবেন আপনারা সকলে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছে যায়, শেয়ার করবেন। আজকে পশ্চিমবাংলার জন্য আরও একটা লজ্জার দিন তৈরি হলো। যারা বর্তমান নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবাংলা, বিশেষ করে দক্ষিণবঙ্গের নির্বাচনী অ্যাক্টিভিটি কাজ লক্ষ্য রাখেন, তারা আজকে নিশ্চয়ই দেখেছেন যে সেই অভয়ার মা, যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে, সেই অভয়ার মা, যে মা মধ্যবিত্ত গরিব পরিবার থেকে অক্লান্ত পরিশ্রম করে জীবনের সমস্ত কিছু ত্যাগ করে তাদের একমাত্র সন্তানকে উপযুক্ত শিক্ষা দিয়ে যোগ্য শিক্ষিত করে ডক্টরের চাকরি পাইয়ে দিয়েছে। আর সেই অভয়া চাকরি পাওয়ার পর আরজিকর হসপিটালে কর্মরত অবস্থায় ওই হসপিটালের দুর্নীতির আঁকড়াকে হয়তো জেনে ফেলেছিল এবং প্রকাশ্যে আনার জন্য হয়তো বলেও ফেলেছিল, যার কারণে ওই হসপিটালের সুপারিনটেনডেন্ট এবং তার সহকর্মীরা মিলে গণধর্ষণ করে তাকে হত্যা করা হয়। আর এই মানসিক যন্ত্রণা যে মা পেয়েছে, আজ প্রায় 2 বছর হতে চলল, এখনও তার বিচার না পাওয়ার জন্য হয়তো তিনি ভেবেছেন যে রাজনীতিকে ব্যবহার করে, বিশেষ করে এই সরকারের বিরুদ্ধে যদি লড়তে হয়, এই সরকারের অপোজিট সাইডে যে শক্তি আছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, সেই পার্টির প্রার্থী হয়ে আগামী নির্বাচনের পর যদি সরকারে বিজেপি আসে, তাহলে হয়তো আমার মেয়ের সেই যে সমস্ত অপরাধীরা এই কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে পারবো, হয়তো এই কল্পনা করে এই ভেবে তিনি প্রার্থী হয়েছেন। আজ আমরা কি দেখলাম, সেই অভয়ার মা যখন নির্বাচনের কাজে প্রচারে বেরোয়, আরও কিছু অভয়ার মা, বলতে লজ্জা লাগছে যারা এই কাজগুলো করেছে, তারা বলছে যে আপনার মেয়ের বডি নিয়ে আপনি রাজনীতি করছেন, আপনার গায়ে থুতু দেওয়া উচিত, এবং আরও অকথ্য ভাষায়, নোংরা ভাষায় তাকে অপমান করা হয়, হেনস্থা করা হয়, মারার চেষ্টাও করা হয়। আমি এই সমস্ত কিছু করেছে এই রাজ্যের সরকারের উস্কানিমূলক কথাবার্তা এবং তার নির্দেশে এই সমস্ত কিছু হচ্ছে। আমি এই সরকারকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা যখন বলছেন অভয়ার বডি নিয়ে অভয়ার মার রাজনীতিতে নেমেছেন, আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই সেই সিঙ্গুরের তাপসী মালিক, পার্ক সার্কাসের রিজিয়ানুরকে নিয়ে আপনি যখন অতীতের নির্বাচনে মঞ্চে দাঁড় করিয়ে সাধারণ মানুষের কাছে সিম্প্যাথি ভোট কেড়ে নিয়েছিলেন, তখন কিন্তু আপনার মনে হয়নি যে মৃত বাবাকে নিয়ে, মৃতর পরিবারকে নিয়ে আপনি রাজনীতি করছেন। তাই এই সমস্ত কথাবার্তা অবাঞ্ছিত, না বললেই ভালো। দ্বিতীয় প্রশ্ন হলো, পশ্চিমবাংলায় আজ যা কিছু হচ্ছে এসআইআরকে সামনে রেখে সমস্ত কিছুর মাস্টার মাইন্ড হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনারা অতীতে দেখেছেন যে এসআইআর যখন চালু হয়েছিল, তিনি বহুভাবে বিভিন্ন কৌশলে এসআইআরকে রুখতে চেয়েছিল, কারণ 2002-এর লিস্ট অনুযায়ী লাস্ট লোকসভা ভোটে যে সমস্ত নির্বাচনে ভোটার ভোট দিয়েছে, প্রায় আজকের এই সংশোধনী নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে মোটামুটি 1 কোটি লোকের ভুয়ো অবৈধ ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রী জানেন এই 1 কোটি ভোট যদি আমার রাজ্য থেকে বাদ যায়, তাহলে তার হারের পথে বহু গুণ এগিয়ে যেতে পারে, অর্থাৎ হেরে যেতে পারে। তাই তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছিলেন এসআইআর রুখতে। সেখানে তিনি থাপ্পড় খেয়ে যখন কোনো কিছু করতে পারলেন না, এবার তিনি সরাসরি একটা সম্প্রদায়কে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে উস্কে দিয়ে
রাজ্যের বিভিন্ন জায়গায় অরাজকতার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখুন না, এসআইআরে যখন প্রথম শুরু হয়, এই রাজ্যের প্রায় ৮০,০০০ বিএলওকে দিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কাজ করেছে। তারা কারা? এই রাজ্যের স্কুল কর্মচারী থেকে শুরু করে রাজ্যের ছোট ছোট সরকারি দপ্তরে যারা কাজ করে তাদেরকে দিয়ে। তারা কার অধীনে? এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনে। তাদেরকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে, ভয় দেখিয়ে, ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে এই মাননীয়ার প্ল্যান অনুযায়ী তারা এসআইআর ফর্ম ফিল আপ এবং বিভিন্নভাবে গোলমিল করার চেষ্টা করেছে। এটা যখন সামনে আসে, নির্বাচন কমিশন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ১,০০০ মাইক্রো অবজার্ভ চেয়েছিল। এদের কাজ কি? যে বিএলওর যে সমস্ত ভুলভ্রান্তি ফর্ম ফিল আপে হয়েছে, যেমন বলি, যেহেতু আমি একটা ব্যাংকিং সেক্টরের একটা ছোট ডিপার্টমেন্টে যুক্ত, আমি এটা ভালোভাবে জানি। আজকাল যারা ব্যাংকিংয়ে, বিশেষ করে এসবিআইয়ের সমস্ত গ্রাহক আছে, তাদের ক্ষেত্রে একটা ঘটনা ঘটছে। তাদের হচ্ছে নামের বিভিন্ন ভুল। যেমন ধরুন, ACK শেখ সারাফত, কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে অ্যাকাউন্টে ACK শেখ সারাফত, আর তার আধার কার্ডে আছে SK সারাফত, শেখ সারাফত। অর্থাৎ এই যে শেখ বানানের ভুল, সেই জন্য তাদের KYC দিয়ে দুটো ব্যক্তি যে এক, তার জন্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট দিয়ে প্রুভ করতে হচ্ছে এই দুটো নামের ব্যক্তি একজন। ঠিক একইভাবে এসআইআরের ক্ষেত্রেও, ফর্ম ফিল আপের ক্ষেত্রে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যাদের এডুকেশনের হার খুবই কম, আধুনিক এডুকেশন তো বটেই, তাই তারা ইচ্ছাকৃতভাবে বিএলও অথবা তাদের অজ্ঞানতায় বেশ কিছু ফর্ম ফিল আপে ভুল হয়েছে। আর সেই ভুলগুলোর জন্যই একাধিক বৈধ ব্যক্তি অ্যাডজুডিকেশনে চলে আসে, এবং তার জন্যই দেশের নির্বাচন কমিশন বলেছিল যে রাজ্যের ১,০০০ মাইক্রো অবজারভার দিতে হবে, যারা এই সংশোধনীগুলো লিগ্যাল দেখবে এবং ঠিক যেটা হয় সেটা বৈধ করবে। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তা করেনি, কারণ তিনি চান যে কোনোভাবে বৈধ ভোটার ফর্ম ফিল আপের কারণে অবৈধভাবে অ্যাডজুডিকেশনে ঢুকে যাক, এবং আমি সেইটাকে অজুহাত দেখিয়ে মুসলিম সম্প্রদায়ের কাছে উস্কানি দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে রাজ্যে অরাজকতা সৃষ্টি করব, এবং ভারতীয় জনতা পার্টি তার আন্ডারে নির্বাচন কমিশন আছে এই কথাটাকে প্রমাণ করার জন্য বিভিন্নভাবে কৌশলে তিনি বিভিন্ন জায়গায় এই সমস্ত কাজগুলো করে চলেছেন। এবার বলি, তিনি রিসেন্ট কালিয়াচকের ঘটনা আপনারা সকলেই শুনেছেন। আমি আগে একটা ভিডিও বানিয়েছি, সেখানে ডিটেলস বলেছি। কালিয়াচকে এক উকিল, যার নাম মোফাক্করুল ইসলাম, তার নেতৃত্বে 7 জন সুপ্রিম কোর্টের পাঠানো জজকে বন্দি করে 12 ঘন্টা, এবং তাদেরকে এক ধরনের ষড়যন্ত্র করে মারার চেষ্টা করেছিল, হত্যা করার চেষ্টা করেছিল, এবং মিডিয়ার মাধ্যমে এগুলো আমরা প্রত্যেকে দেখেছি। তখন দেখা গেছে যে সুপ্রিম কোর্ট যখন বিষয়টা জানতে পারে, এই রাজ্যের মুখ্য সচিব তাকে পর্যন্ত ইনফর্ম করে, উপযুক্ত ব্যবস্থা নিতে বলে, কিন্তু কোনো রকম কর্ণপাত না করে বিষয়টাকে বাড়তে দেওয়া হয়েছে। অর্থাৎ এক প্রকার তাদেরই নির্দেশেই এই ধরনের কাজ করা হয়েছে বলে আজ মনে হচ্ছে, এবং আগামী দিনে এটা পরিষ্কার হয়ে যাবে এনআইএর তদন্তের মাধ্যমে। তারপর তিনি দেখলেন, পরের দিন যখন ফোর্স নামিয়ে এর যারা অপরাধী তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই এই রাজ্যের আইবি ডিপার্টমেন্ট এই মোফাক্করুলকে উত্তরবঙ্গের একটা বিমানবন্দর থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসে গর্বের সাথে তিনি এক মঞ্চ থেকে বলছেন যে আমার হাতে এখনও আইবি আছে, তাই আমি তাকে পালিয়ে যাবার আগে ধরে নিয়ে এসেছি। এই হচ্ছে আসল কালপিট। সাথে এটাও জোড়েন যে এই কালপিটের সাথে যারা যারা যুক্ত, তাদেরকে কোনোভাবে আর যেন ছাড়া না হয়। আপনাদের শুনলে মনে হবে এই অভিনেত্রী মাননীয়া, তার ঐতিহাসিক অভিনয় এবং তার বডি ল্যাঙ্গুয়েজ
দেখিয়ে যেভাবে মানুষকে বললেন, সকলে হয়তো মনে করবে সত্যিই তো রাজ্যের মুখ্যমন্ত্রী এর সঙ্গে কোনো যুক্ত নয়, তিনি চেষ্টা করছেন অপরাধীদের শাস্তি দেওয়ার। ঠিক তার 3 দিন পর, অর্থাৎ আজকের ভিডিও থেকে 3 দিন পর, 3 দিন আগে একটা মঞ্চ থেকে তিনি প্রকাশ্যে বলছেন যে যাদের যাদের নাম কাটা গেছে তারা আগামী 23-এর নির্বাচনে এবং 4 তারিখে গণনা কেন্দ্রে আপনারা এর বদলা নেবেন তো? একবার ভালো করে ভেবে দেখুন তো এই দুটো কথার ইঙ্গিত কোন দিকে যাচ্ছে। অর্থাৎ 23 তারিখে ভোটের দিন যাদের অবৈধভাবে দাম বাদ দেওয়া হয়েছে তারা যেন বদলা নেয় গণনা কেন্দ্র, ভোট ভোট যেখানে ভোট দেওয়া হবে পোলিং স্টেশনে। অর্থাৎ যে কোনোভাবে একটা অরাজকতা করে ভোট বামাল করে দিয়ে, ভোট বানচাল করে দিয়ে ভোটটাকে বন্ধ করার একটা প্রয়াস করার কথা উস্কানি দেওয়া হচ্ছে। এখানে পর্যন্ত ঠিক মেনে নেওয়া যেতে পারে, কিন্তু তিনি বলছেন গণনা কেন্দ্রে, অর্থাৎ 4 তারিখে যে গণনা কেন্দ্র হবে সেখানে তো ভোটার থাকবে না, সেখানে কিভাবে বদলা নেবে? তাহলে বদলা নেবার জন্য আপনি সেখানেও কি লোক পাঠাবেন? অর্থাৎ যারা নির্বাচিত হবে গণনার পর সেখানে তিনি বানচাল করে দিয়ে অথবা উল্টো কাজ করে দিয়ে নির্বাচিত লোককে, যে নির্বাচিত হবে তা না হয়ে যে নির্বাচিত হবে না তাকে নির্বাচিত করার প্ল্যান তৈরি হচ্ছে। কিন্তু এটাও তিনি জেনে গেছেন যে বিগত 15 বছর ধরে যতবার বিভিন্ন রকমের নির্বাচন হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসন এবং আমলাতন্ত্র এই রাজ্যের সরকারকে নির্বাচনে বিভিন্নভাবে সহযোগিতা করে নির্বাচনে জেতার জন্য সব ব্যবস্থা করে দিয়েছে। মাননীয়া ভেবেছেন আমি এটা কন্টিনিউ করে যাব আর কেউ জানতে পারবেন না। আপনাকে বলি মাননীয়া, আপনি যা যা করেন এগুলো খুব নিচু মানের প্ল্যান। এটা নির্বাচন কমিশন বিগত 15 বছর ধরে আপনার এই ইতিহাস, আপনার নির্বাচনী কৌশল সব জানত, কিন্তু আজ আপনি যে পরিস্থিতিতে পশ্চিমবাংলাকে পৌঁছে দিয়েছেন, হয়তো নির্বাচন কমিশন ভেবেছে এই রাজ্যের সরকারকে স্বচ্ছ ভোট করিয়ে উপযুক্ত সরকারকে আনিয়ে দেওয়া হবে। তার জন্য তিনি এই রাজ্যের আপনার সেটিং করা প্রশাসন এবং আমলাদের অন্য রাজ্যে স্থানান্তরিত করেছে। তার যন্ত্রণা, তার ব্যথা আপনি এমনই পেয়েছেন, সেইখান থেকে আজকে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক কথা বলে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। আর একটা শ্রেণীকে উস্কে দিয়ে আপনি তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। আপনিই আবার পরে বলবেন, যখন যারা যদি কোনো অন্যায় করে ফেলে তাদেরকে মানুষের সামনে তুলে ধরবেন যে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার এদেরকে ইচ্ছাকৃতভাবে জেলে ঢুকিয়ে দিচ্ছে, শাস্তি দিচ্ছে। তাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমি অনুরোধ করব, আপনারা একটু ভালোভাবে চিন্তা করে দেখবেন আমরা কোন পশ্চিমবাংলায় ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি। এই কালচার কিন্তু পশ্চিমবাংলায় ছিল না। আস্তে আস্তে এই সরকার তার শাসন ক্ষমতা হারিয়ে যাবার ভয়ে যা যা কাজ করছে তা পশ্চিমবাংলার সংস্কারের, সংস্কৃতির পরিপন্থী। তাই বিচার করুন, আগামী নির্বাচনে এই সরকার কোনোভাবেই যেন না আসে, তার জন্য এই চিন্তাভাবনা করে আপনারা ভোটটা দেবেন। আর শেষে আরও একটা অনুরোধ করব, ভারতবর্ষের সমস্ত রাজ্যেই প্রায় 70-75% ভোট পড়ে, বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে যে সমস্ত ভোটাররা বিগত নির্বাচনে ভোট না দিয়ে আপনারা দেখেছেন, ভোটের মজা দেখেছেন, বা আপনারা অন্য কাজে ব্যস্ত ছিলেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা অন্তত আপনাদের বিচার ব্যবস্থায়, আপনাদের চিন্তা ভাবনায় যে সরকারকে ভোট দেওয়া উচিত আপনারা প্রত্যেকেই ভোট দিন এবং ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে উপযুক্ত সরকার তৈরি করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।